আচ্ছা, লাস্টে যে আমরা ক্লাস করেছিলাম সেখানে দেখা হয়েছিল যে পিএন জাংশন কিভাবে ফর্মেশন হয়। ঠিক আছে, পিএন জাংশনের ফর্মেশন আমরা দেখেছিলাম, এবং যেখানে পিএন জাংশন ফর্মেশন হয় সেখানে কি হয়, একটা কি লেয়ারের তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার তৈরি হয় এট দ্য জাংশন। ঠিক আছে। সাপোজ এটা একটা পিএন জাংশন তৈরি হয়েছে এখানে। এই সাইডটা হলো পি সাইড আর এই দিকটা হলো এন সাইড। তাহলে এদিকে কি আছে বেশি পরিমাণে, এইদিকে বেশি পরিমাণে হোল আছে। কারেন্ট ক্যারিয়ার হিসাবে এখানে হোল বেশি পরিমাণে আছে, আর এদিকে কি আছে, ইলেকট্রন আছে। এদিকে আছে ইলেকট্রন এন সাইডে। তো এই মাঝের যে ডিপ্লেশন রিজিয়ন যেটা তৈরি হয়, সেখানে কি হচ্ছে, এই দিকটাতে আমার কিছু পরিমাণে প্লাস চার্জ তৈরি হচ্ছে এই দিকটায়, এবং যে দিকটা হচ্ছে পি এর দিক, সেই পি এর দিকে কিছু নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এটা আগের দিন আমরা বলেছিলাম। এবং এই মাঝের যে অংশটা, এইখান থেকে এইটুকু যে অংশটা, এই অংশটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। কোনটা, এই এই যে অংশটা, এই যে এইখান থেকে এইটুকু অংশ, অর্থাৎ দুটো লেয়ারের মাঝে কিছুটা অংশ যেখানটায় কোনো চার্জ বর্তমান থাকছে না, সেই অংশটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন অথবা ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, আজকে আমরা পড়বো যে কিছু কিছু যে প্রপার্টি আছে ডিপ্লেশন লেয়ারের, সেখানে কি ঘটনাটা ঘটছে। তো দেখো এখানে এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখিয়েছি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক যেটা আছে, রেক্ট্যাঙ্গুলার ব্লক পিএন জাংশন। এই দিকটা হলো পি সাইড এবং এই দিকটা হচ্ছে এন সাইড, এবং এই দুটোর মাঝখানে একটা অংশ আছে এখান থেকে শুরু করে আপ টু দিস। এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে। তাহলে দেখো পি সাইড যেটা আছে, পি সাইডে কি থাকে, বেশি পরিমাণে হোল থাকে। এটা একটা হোল, এটা একটা হোল, এটা একটা হোল, এরকম অনেক হোল এখানে দেখানো আছে, এবং প্রত্যেকটা হোলের সাপেক্ষে একটা করে দেখো মাইনাস চার্জ এখানে শো করা হয়েছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে হোলগুলো, এগুলোকে কে প্রোভাইড করেছে, যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করেছি তার জন্য তো এই হোলগুলো তৈরি হয়েছে। এবার যখন আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করছি যার জন্য হোল তৈরি হচ্ছে, তার জন্য ট্রাইভ্যালেন্ট যে অ্যাটমস গুলো আছে, সেই ট্রাইভ্যালেন্ট অ্যাটমস গুলোর কিন্তু চার্জটা নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করি না কেন, গ্যালিয়াম অথবা ইন্ডিয়াম, সেগুলো কিন্তু গ্যালিয়াম মাইনাস অথবা ইন্ডিয়াম মাইনাস এরকম একটা চার্জে পরিণত হচ্ছে। অন্যদিকে এই যে এন সাইড, এন সাইডে কি হচ্ছে, এখানে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি, এবং প্রত্যেকটি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির যে অ্যাটম আছে, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যেমন হচ্ছে আর্সেনিক অথবা হয়ে গেল অ্যান্টিমনি, এই ধরনের যে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, তাদের প্রত্যেকটি অ্যাটম থেকে একটা করে ইলেকট্রন আসছে, এবং একটা করে ইলেকট্রন ছাড়ার জন্য সেই অ্যাটমগুলো কিন্তু পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। এই যে পজিটিভ চার্জ, এগুলো হচ্ছে এক একটা আয়নকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। এবং এই মাঝের যে অংশটা, যে দুটো রিজিয়ন অর্থাৎ পি রিজিয়ন আর এন রিজিয়নের মাঝের কিছুটা অংশ, পি রিজিয়নের দিকে কি জমা হচ্ছে, কিছু নেগেটিভ চার্জ জমা হচ্ছে। এটার কারণ কি, কারণ হচ্ছে কিছু পরিমাণ হোল এখান থেকে ডিফিউজ করে এন রিজিয়নের দিকে চলে আসতে চাইছে, এবং এন রিজিয়ন থেকে কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন সেটা পি রিজিয়নের দিকে ডিফিউজ করে যাচ্ছে, এবং যখন তারা ডিফিউজ করছে, এই হোলের চার্জকে ইলেকট্রনের চার্জ নিউট্রাল করে দিচ্ছে, এবং তার ফলে মাঝের যে কিছুটা অংশ, এইখান থেকে এই অংশটুকুর মধ্যে কোনো রকম চার্জ ক্যারিয়ার বর্তমান থাকছে না। শুধুমাত্র এই দিকটাতে কি হচ্ছে, এই দিকটাতে যেহেতু বেশি পরিমাণে নেগেটিভ চার্জ আছে, তার জন্য এই দিকটা একটা নেগেটিভ চার্জের লেয়ার তৈরি হচ্ছে, এবং এই দিকটাতে একটা পজিটিভ চার্জের লেয়ার তৈরি হচ্ছে। এবার যদি একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ এরকম ভাবে সেপারেটেড থাকে একটা ডিস্টেন্সের মধ্যে, তখন কি হয়, সেখানে একটা পোটেনশিয়াল তৈরি হবে। এই দেখো পোটেনশিয়ালটা কিভাবে তৈরি হচ্ছে, এই দিকটা, এই দিকটাতে আমার কি সাইড, এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড, তার মানে এই দিকের পোটেনশিয়ালটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল।
এটাকে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, মানে এই জায়গার পোটেনশিয়াল আমরা ধরে নিচ্ছি সাপোজ এখানটার পোটেনশিয়াল হলো 0। ঠিক আছে, এবার হচ্ছে এই দিকটা অর্থাৎ নেগেটিভ চার্জের দিকটা, সেদিকটা আমার কি হবে, পোটেনশিয়ালটা হবে নেগেটিভ হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি এইখানে একটা কনস্ট্যান্ট নেগেটিভ ছিল, তারপর থেকে যত এইটুকু অংশের মধ্যে আমরা যত এই সাইড থেকে এই দিকের সাইডের দিকে যাচ্ছি, তত কি হবে, নেগেটিভ যে পোটেনশিয়াল সেটা ক্রমশ ক্রমশ পজিটিভে পরিণত হবে। এবং একদম যে সংযোগস্থল অর্থাৎ পি রিজিয়ন এবং এন রিজিয়নের একদম যে সেন্টার পয়েন্ট, মানে আমি যদি এই ছবিতে দেখাই, এদের যে দুটোর সংযোগস্থল আছে, পি রিজিয়ন এবং এন রিজিয়নের যে অ্যাকচুয়াল যে সংযোগস্থল, মানে এইখানটা ধরে নিচ্ছি আমরা, এই রেড লাইন যেটা আমি ড্র করছি এটা সাপোজ হচ্ছে অ্যাকচুয়াল যে সংযোগস্থল সেইটা। মানে কি, এত দূর পর্যন্ত অ্যাকচুয়ালি পি রিজিয়ন ছিল এবং এখান থেকে এইটুকু পর্যন্ত ছিল আমার এন রিজিয়ন। কিন্তু কি হয়েছে, এখান থেকে কিছুটা অংশ এইদিকে আর এই রেড রিজিয়ন থেকে এইদিকে কিছুটা অংশ ডিফিউশনের জন্য কোনো চার্জ ক্যারিয়ার বর্তমান নেই, তার জন্য এতটা পরিমাণে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে জাংশন লাইন ছিল সেটা ছিল এইটা। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই দিকের যে লাইন, এই দিকের যে আমরা এটা যদি রেফারেন্স লাইন ধরি, আর সাপোজ এইটা হলো আমার একটা দিক আর এটা হলো আরেকটা দিক। এবার কি হচ্ছে দেখো, সাপোজ এটা হচ্ছে আরেকটা মিডিল লাইনটা, মিডিল পজিশনের যে লাইন সেটা হচ্ছে এইটা। এবার আমরা ধরে নেব যে আমাদের যে পোটেনশিয়াল সেটা এই দিকটা কি সাইড, এদিকটা হচ্ছে নেগেটিভ সাইড, নেগেটিভ চার্জ আছে এদিকটা, তার মানে এদিকে নেগেটিভ পোটেনশিয়াল থাকবে, মানে এতটা নেগেটিভ পোটেনশিয়াল এখানে ছিল। এবার যেই এই দিক থেকে ক্রমশ এই দিকে আমরা যাব, পোটেনশিয়ালটা ক্রমশ ক্রমশ বাড়তে থাকবে। বাড়বে কিভাবে, স্ট্রেট লাইন বরাবর বাড়বে। এটা হচ্ছে এই রকম ভাবে একটা স্লোপ নিয়ে বাড়বে। স্লোপ নিয়ে বাড়তে বাড়তে এমন হবে একদম যে সেন্টার পয়েন্ট সেখানে কিন্তু পোটেনশিয়ালটা একদম জিরো হবে। এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স মানে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে জিরো পোটেনশিয়াল, এখানের পোটেনশিয়াল হচ্ছে জিরো। তার মানে এইখানে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে ক্রমশ ক্রমশ বাড়ছে, বাড়ছে, এখানে জিরো হয়ে গেল, তারপরে পজিটিভে হলো, তারপরে এইখানে গিয়ে সর্বোচ্চ পজিটিভ, এবং তারপরে আবার কনস্ট্যান্ট ভ্যালুতে মেনটেন থাকলো। মানে এইখানে এটা হলো সাপোজ নেগেটিভ আর এদিকটা হলো পজিটিভ পোটেনশিয়াল। তাহলে আমরা এইখানে সেই ছবিতে এটাই দেখিয়েছি, এই যে পোটেনশিয়ালটা এইখানে ছিল এরকম, তারপরে পজিটিভের দিকে গিয়ে ক্রমশ ওটা পজিটিভ পোটেনশিয়ালে পরিণত হলো। এবং এই যে ডিফারেন্স, মানে এইখানকার যে পোটেনশিয়াল আর এই দিককার যে পোটেনশিয়াল, সেই দুটো ডিফারেন্সটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, বেরিয়ার পোটেনশিয়াল। এটাকে বলা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল এবং এটাকে V0 দ্বারা ডিনোট করা হয়। তাহলে বেরিয়ার পোটেনশিয়াল কোনটা, মানে এইখানের যে পোটেনশিয়াল আর এইখানের যে পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়ালের যে পার্থক্য, এই দুটোর যে পোটেনশিয়ালের পার্থক্য সেটাকে আমরা বলবো V0। V0 দিয়ে আমরা কি ডিনোট করি, এটাকে দিয়ে আমরা বেরিয়ার পোটেনশিয়ালকে ডিনোট করি। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, বেরিয়ার পোটেনশিয়াল জিনিসটা বুঝতে পারলে তো? তাহলে এই দিকটা নেগেটিভ ছিল, এই দিকটা পজিটিভ, দুটো পোটেনশিয়ালের মধ্যে পার্থক্যকে আমরা বলে দিচ্ছি V0। আচ্ছা, তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু খুব কম, মানে মাত্র 19 জন মাত্র প্রেজেন্ট হয়েছে, তাও দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে। ঠিক আছে, এবার সবাই এতজন কিন্তু অনলাইনে ক্লাস করছে না কেন আমি বুঝতে পারছি না। সবাই ইউটিউবে দেখে নেবে, এটা কিভাবে হবে? আচ্ছা দেখো, এবার হচ্ছে এই যে আমরা দেখছি যে বেরিয়ার পোটেনশিয়াল যেটা হলো সেটা কত, সেটাকে বলা হচ্ছে V0। মানে এই দিকের পোটেনশিয়াল আর এই দিকের পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়ালের পার্থক্যকে আমরা বলছি V0। ঠিক আছে, এবার এই যে পোটেনশিয়াল, বেরিয়ার পোটেনশিয়াল, তার মানটা বিভিন্ন রকমের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিভিন্ন হবে। যেমন ধরো সিলিকনের ক্ষেত্রে এর মান হচ্ছে 0.7 ভোল্ট। এই যে বেরিয়ার পোটেনশিয়াল, মানে এইখান থেকে এইটুকু, এইখান থেকে, বলো। স্যার বলছি অনেক বই দেখিয়েছি যে বেরিয়ার পোটেনশিয়ালে ভিবি দিয়ে ডিনোটেড করা থাকে। করতে পারো, সেটা অসুবিধা নেই, মানে যাই হোক একটা ডিনোট তো করতে হবে। ঠিক আছে, ভিবি দিয়েও ডিনোট করতে পারো। হ্যাঁ, এবার হচ্ছে দেখো, এই যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা, বেরিয়ার পোটেনশিয়াল মানে এখান থেকে এইটুকুর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে V0 বলা হচ্ছে। আমি এখানে V0 বলছি, কোথাও VBও লেখা থাকতে পারে। এবার এই যে V0, তার মানটা কার ক্ষেত্রে কত হয়, যেমন হচ্ছে ধরো সিলিকন, সিলিকনের ক্ষেত্রে এই V0 মান হচ্ছে 0.7 ভোল্ট, 0.7। আর যদি আমরা বলি সিলিকন,
তার ক্ষেত্রে 0.7, কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে এর মান কত? 0.3 ভোল্ট। 0.3 ভোল্ট, এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখবেন। বেরিয়ার পোটেনশিয়ালের মান, আগের দিন আমি আরেকটা টার্ম বলেছিলাম, সেটা কি ছিল? ফরবিডেন এনার্জি গ্যাপ, সেটার মান কিন্তু আলাদা ছিল। সেটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে কত ছিল? 0.7 ইলেকট্রন ভোল্ট, এবং সিলিকনের ক্ষেত্রে ছিল 1.1 ইলেকট্রন ভোল্ট। আর এটা কি? এটা হচ্ছে কিন্তু বেরিয়ার পোটেনশিয়ালের ভ্যালু। ঠিক আছে, দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, দুটো আলাদা জিনিস। ওটা হচ্ছিল ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল। এটা ভ্যালুগুলো মনে রাখতে হবে। দেখো, তারপরে হচ্ছে কারেন্ট ফ্লো ইন এ ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন। ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন মানে আমরা কি বোঝাই? ধরো একটা পিএন জাংশন মানেটা কি? আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম, অর্থাৎ একটা পি থাকবে, পি টাইপ সেমিকন্ডাক্টর লেয়ার, তার সঙ্গে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর লেয়ার, দুটোকে জয়েন করে দেবো। জয়েন করলে কি হবে? একটা পিএন জাংশন ফর্ম হবে। এবার হচ্ছে কি, এই যে পিএন জাংশন ফর্ম হলো, সেই পিএন জাংশনের ক্ষেত্রে যে পি সাইডের সঙ্গে আমরা কানেক্ট করছি একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালকে, আর এই যে এন সাইডের সঙ্গে আমরা কানেক্ট করছি ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে। যদি এরকম আমরা করি, মানে পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করি, আর এন সাইডের সঙ্গে যদি আমরা ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়ালকে কানেক্ট করি বা নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করি, তাহলে আমরা বলতে পারি যে পিএন জাংশন যেটা আছে সেটা ফরওয়ার্ড বায়াসড কন্ডিশনে আছে। ঠিক আছে, তাহলে দু রকম বায়াসিং হতে পারে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াস কাকে বলবো? যদি আমরা এমন করতাম। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার যে মানে পিএন জাংশনকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো, তো এটা বায়াসিং হয়ে যাবে না স্যার? পিএন জাংশনকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে বায়াসিং হবে, কিন্তু কি ধরনের বায়াসিং সেটা ডিপেন্ড করবে যে কোন টার্মিনালকে কার সঙ্গে কানেক্ট করেছি। ঠিক আছে, যেমন ধরো এখানে কি করেছি, ব্যাটারির পজিটিভ টার্মিনালকে পি সাইডের সঙ্গে কানেক্ট করেছি, তাহলে এই ধরনের বায়াসিংকে আমরা বলবো কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা এমন করতাম, ব্যাটারিটাকে উল্টো করে লাগাতাম, তাহলে কি হতো? তাহলে হতো ব্যাটারির যে নেগেটিভ সাইড সেটাকে যদি আমরা পি এর সঙ্গে কানেক্ট করতাম, তখন আমরা বলতাম যে দ্য পিএন জাংশন ইজ রিভার্স বায়াসড। ঠিক আছে, তো আমরা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি ঘটনাটা ঘটছে একবার দেখে নেব। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে দ্য ফিগার শোজ আ ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন, মানে এই ফিগারে আমরা ফরওয়ার্ড বায়াস একটা পিএন জাংশনকে দেখিয়েছি। ঠিক আছে, আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য ফরওয়ার্ড ভোল্টেজ দ্য ফ্রি ইলেকট্রনস ইন দ্য এন টাইপ মুভ টুয়ার্ডস দ্য জাংশন লিভিং বিহাইন্ড পজিটিভলি চার্জড অ্যাটমস। দেখো, মানে এবার যখন আমরা এই ফরওয়ার্ড ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, তার মানে কি, এদিকটা আমরা পজিটিভ অ্যাপ্লাই করেছি পি সাইডের দিকে, আর স্বাভাবিকভাবেই এন সাইডে কি অ্যাপ্লাইড হয়েছে? এন সাইডের দিকে কি অ্যাপ্লাইড হয়েছে বলো? নেগেটিভ ভোল্টেজ। তাহলে নেগেটিভ ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি, আর এখানে এন এন রিজিয়নে কি আছে বেশি পরিমাণে? ফ্রি ইলেকট্রন আছে। এবার ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জও তো নেগেটিভ, আর এখানে আমরা নেগেটিভ ভোল্টেজও অ্যাপ্লাই করছি। এবার হচ্ছে কি, নেগেটিভ আর নেগেটিভ পরস্পরকে রিপেল করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কি হবে? এই যে ইলেকট্রন গুলো আছে সেগুলো চেষ্টা করবে এইদিকে ছুটে যাওয়া, ছুটে পি রিজিয়নের দিকে ছুটে চলে যাওয়ার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে এই দেখো, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এন রিজিয়নের যে ফ্রি ইলেকট্রন সেগুলো পি রিজিয়নের দিকে ছুটে চলে যাচ্ছে। এবং যখনই এটা ইলেকট্রন গুলো ছুটে চলে যাচ্ছে, এখানে কি পড়ে থাকবে? এন রিজিয়নে পড়ে থাকবে শুধু এই পজিটিভ আয়ন গুলো পড়ে থাকবে। যখন একটা অ্যাটম থেকে একটা ফ্রি ইলেকট্রন চলে যাবে, সাপোজ এখানে এন রিজিয়ন মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মানে হতে পারে এটা আর্সেনিক, হতে পারে এটা অ্যান্টিমনি। তো আর্সেনিকের যে অ্যাটম, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা আর্সেনিক প্লাস আয়নে পরিণত হবে। অন্যদিকে যদি এখানে অ্যান্টিমনি থাকতো, তাহলে অ্যান্টিমনি প্লাস এসবি প্লাস আয়নে পরিণত হবে। মানে এখানে পড়ে থাকবে আলটিমেটলি কিছু পজিটিভলি চার্জড অ্যাটমস, পজিটিভলি চার্জড আয়নস বলতে পারি আমরা। ঠিক আছে, হাউএভার more electrons arrive from the negative battery terminal and enter into the n region to take their places. এখানে কিন্তু এন রিজিয়নটা ফাঁকা থেকে যাবে তা নয়, ইলেকট্রনের ঘাটতি থেকে যাবে তা নয়, ইলেকট্রন কিন্তু আরো চলে আসবে। কোথা থেকে আসবে? এই যে তার দিয়ে আমরা জুড়েছিলাম ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে, এই যেটাকে জুড়েছি এন টার্মিনাল, এটা কি দিয়ে জুড়েছি? তার দিয়ে জুড়েছি। এবার এই যে তারের মধ্যে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, কারেন্ট ফ্লো কেন হচ্ছে?
ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস। এবার কারেন্ট ফ্লো যেদিকে হয়, ইলেকট্রনের ফ্লো তো অপোজিট দিকে হয়, মানে কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, কিন্তু ইলেকট্রন তাহলে কোন দিকে যাবে? ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে বেরিয়ে পজিটিভের দিকে যাবে। তাহলে এখানে দেখো এই যে ইলেকট্রন দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিকে দেখানো হয়েছে, এই ইলেকট্রনগুলো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে বেরিয়েছে এবং এগুলো এসে আলটিমেটলি এইখানে আসছে, এই এন রিজিয়নের যে সংযোগস্থল যেখানে ব্যাটারিটাকে কানেক্ট করা হয়েছে সেখানে চলে আসছে তারের মধ্যে দিয়ে। এবং তারপরে তারা কি করছে, এইখান থেকে তো ইলেকট্রন বাইরে চলে যাচ্ছে, পি রিজিয়নের দিকে চলে যাচ্ছে, মানে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে। সেই ঘাটতি পূরণ করবার জন্য এখান থেকে ইলেকট্রন কিন্তু এখানে ঢুকে যাচ্ছে, এই যে তারের মধ্যে দিয়ে আসা যে ইলেকট্রন সেগুলো কিন্তু এন রিজিয়নের মধ্যে ঢুকে পড়ছে। এবং এরপরে কি হচ্ছে দেখো, অ্যাজ দ্য ফ্রি ইলেকট্রনস রিচ দ্য জাংশন দে বিকাম ভ্যালেন্স ইলেকট্রনস। যখন এই ইলেকট্রনগুলো চলে যাচ্ছে আমাদের জাংশনের দিকে চলে যাচ্ছে, জাংশনে গিয়ে কিন্তু ওগুলো আর আমাদের ফ্রি ইলেকট্রনস থাকছে না, ওগুলো ভ্যালেন্স ইলেকট্রনে চলে পরিণত হচ্ছে, মানে কন্ডাকশন ব্যান্ড থেকে ওগুলো ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করে যাচ্ছে। কারণ কি? কারণ এখানে তো আমার অলরেডি কিছু আয়নস ছিল, সেই আয়নগুলো তো চেষ্টা করছে যে সবসময় একটা নেগেটিভ চার্জ খোঁজার চেষ্টা করছে, কিন্তু এই যে ইলেকট্রন এগুলো ঢুকলো এই তারের মধ্যে দিয়ে এসে, সেই ইলেকট্রনগুলো তখন এর এর যে ইলেকট্রনের ঘাটতি সেগুলোকে মিটিয়ে দেবে এবং এগুলোকে এই ইলেকট্রনগুলো নিজেরা ভ্যালেন্স ইলেকট্রনে পরিণত হবে। এবং এবং তারপরে দেখো বলছে অ্যাজ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস দে মুভ থ্রু দ্য হোলস ইন দ্য পি রিজিয়ন। এবং ভ্যালেন্স ইলেকট্রন হিসাবে তারা এই যে বিভিন্ন হোলস গুলো আছে, পি রিজিয়নে তো অনেক হোল আছে, সেই হোলের মধ্যে দিয়ে মুভ করতে থাকবে। এবং আলটিমেটলি কি হবে, এই ভ্যালেন্স ইলেকট্রন গুলো কোন দিকে মুভ করবে? এই পি রিজিয়নের যে টার্মিনাল, লেফট টার্মিনাল, এইখানে মুভ করে চলে আসবে। মানে আলটিমেটলি এই যে হোলের মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রনের মুভমেন্ট হয় আগের দিন দেখানো হয়েছে। দেখো একটা করে ইলেকট্রন যখনই এখান থেকে এখানে যাবে, হোলের মুভমেন্ট কিন্তু বিপরীত দিকে হবে, মানে হোলের মধ্যে দিয়ে আলটিমেটলি এই ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে? এই টার্মিনালে পৌঁছে যাবে। মানে ছিল এইখানে, এখান থেকে এন রিজিয়নের মধ্যে দিয়ে এলো, জাংশনের কাছাকাছি পৌঁছালো, জাংশনের পর থেকে হোলের মধ্যে দিয়ে আলটিমেটলি সেটা এই যে পজিটিভ টার্মিনালটা যেখানে কানেক্টেড হয়ে আছে সেখানে চলে এলো। এবং তারপরে আবার এই যে ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে দিয়ে আস্তে আস্তে এটা পৌঁছে গেল কোথায় না, ব্যাটারির পজিটিভ টার্মিনালে এসে পৌঁছে গেল। মানে এইভাবে টোটাল যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এই সার্কিটের মধ্যে, আমরা সেটাকে বোঝাতে চাইলাম। মানে ইলেকট্রনটা অরিজিনেটেড হচ্ছে কোথা থেকে? ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে, তারপরে হচ্ছে এন রিজিয়নের মধ্যে পাস করছে, তারপরে পি রিজিয়নের মধ্যে পাস করছে, তারপরে আবার পি রিজিয়ন থেকে বেরিয়ে এসে এটা এই বাইরের কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসে ব্যাটারির পজিটিভ টার্মিনালে ঢুকে পড়ছে। এইভাবে একটা টোটাল ইলেকট্রনের ফ্লোটাকে বোঝানো হলো। মানে একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশনের ক্ষেত্রে যে ইলেকট্রনের ফ্লো সেটা কিভাবে হয় এটা দেখানো হলো। ঠিক আছে, স্যার বলো স্যার বলো। বলছি স্যার ওভারঅল ডিপ্লেশন রেট ডিক্রিজ হয়ে যাচ্ছে স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি, দাঁড়াও, সেই টপিকটা আমি পরে আসছি। ঠিক আছে, এই ব্যাপারটা স্যার বুঝতে পারছো? ব্যাটারি যদি উল্টো ভাবে লাগানো হয় তাহলে কি ফ্লোটা উল্টা দিকে হবে নাকি? না, ফ্লোটা তখন হবে না, সেটা আমি আসবো। হ্যাঁ, সেটাকে রিভার্স বায়াস বলে, তো রিভার্স বায়াস কন্ডিশনটা পরে ডিসক্রাইব করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কোশ্চেন স্যার, আমি একটু লেটে এলাম তো স্যার, শুধু কি এইটাই হলো না এর আগে আরো কোনো না টপিক না, আর হয়েছে? কিছু হয়নি, এটাই হয়েছে, এটাই হয়েছে। ওকে স্যার। হুম, তাহলে দেখো, তাহলে আলটিমেটলি এখানে সংক্ষেপে যেটা আমি বললাম সেটাই আবার বলেছে। দেখো, মানে মেকানিজম অফ দ্য কারেন্ট ফ্লো ডিউরিং দ্য ফরওয়ার্ড বায়াস কিভাবে হচ্ছে। এক নাম্বার পয়েন্ট দেখো, দ্য ফ্রি ইলেকট্রন ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল কন্টিনিউ টু pour into the n region while the free electron in the n region move towards the junction। মানে কি, তারের মধ্যে দিয়ে যে ফ্রি ইলেকট্রন সেগুলো এন রিজিয়নে চলে যাচ্ছে, আবার এন রিজিয়নের নিজস্ব যে ফ্রি ইলেকট্রনস গুলো ছিল সেগুলো জাংশনের দিকে যাচ্ছে। এটা এক নাম্বার পয়েন্ট। দু নাম্বার হচ্ছে, দ্য ইলেকট্রন ট্রাভেলস থ্রু দ্য এন রিজিয়ন অ্যাজ ফ্রি ইলেকট্রনস। এন রিজিয়নের মধ্যে যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে সেটা ফ্রি ইলেকট্রন হিসাবে হচ্ছে, দ্যাট ইজ কারেন্ট ইন দ্য এন রিজিয়ন ইজ ডিউ টু ফ্রি ইলেকট্রন। মানে ফ্রি ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্যই কারেন্টটা এন রিজিয়নে ফ্লো করছে। নেক্সট পয়েন্ট দেখো, when these electrons reach the junction they combine with the holes and become valence electron। মানে যখন এই ইলেকট্রনগুলো জাংশনে পৌঁছে যাচ্ছে, মানে যেখানে আমার কিছু আয়নস আছে, পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তো সেখানে কি হচ্ছে, সেগুলো হোলের সঙ্গে কম্বাইন করছে, কারণ পি রিজিয়নে তো বেশিরভাগ হোল আছে। তার মানে এই যে ফ্রি ইলেকট্রনগুলো গেল সেগুলো হোলের সঙ্গে কম্বাইন করে ভ্যালেন্স ইলেকট্রনে পরিণত হলো। এবং তারপরে কি হচ্ছে দেখো, দিস
ভ্যালেন্স ইলেকট্রন, মানে এইখানে এই যে ইলেকট্রন মানে বলতে চাওয়া হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। দিস ইলেকট্রনস ট্রাভেলস থ্রু দ্য পি রিজিয়ন বাই দ্য হোলস, মানে হোলের মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে ওটা পি রিজিয়নের মধ্যে ফ্লো করবে। অ্যান্ড হোয়েন দিস ভ্যালেন্স ইলেকট্রনস রিচ দ্য লেফট এন্ড অফ দ্য ক্রিস্টাল, লেফট এন্ড মানে কি বাঁ দিকের এন্ড, এটা তো বাঁ দিকের এন্ড, এই বাঁ দিকের এন্ডে যখন পৌঁছে যাচ্ছে, when these valence electron reach the left end of the crystal, then they flow into the positive terminal of the battery, তারা ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে in a n type region current is carried by the free electrons, while in a p region it is carried by the holes, মানে পি রিজিয়নে কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে আলটিমেটলি হোলের জন্য। হাউএভার ইন দ্য এক্সটার্নাল কন্ডাক্টিং ওয়্যারস দ্য কারেন্ট ইজ ক্যারিড বাই দ্য ফ্রি ইলেকট্রনস, মানে কি এন রিজিয়নের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এইখানে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? ফ্রি ইলেকট্রনের জন্য হচ্ছে। এই যে পি রিজিয়নের মধ্যে কারেন্টটা কি জন্য ফ্লো হচ্ছে? হোলসের জন্য ফ্লো হচ্ছে। আর এক্সটার্নাল যে কন্ডাক্টিং ওয়্যার, মানে এই যে তার দিয়ে দেখানো হয়েছে, এই তারের মধ্যে কারেন্টটা কেন ফ্লো হচ্ছে? ইট ইজ ফ্লোয়িং ডিউ টু দ্য ইলেকট্রনস, এটা কিন্তু ফ্রি ইলেকট্রনের জন্যই হচ্ছে। তো নেক্সট আমরা যে টপিকটায় চলে আসব সেটা হচ্ছে একটা পিএন জাংশনে ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম দেখতে লাগে, ঠিক আছে। ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখব, এবং সেটা আমরা কি কি কন্ডিশনে দেখব। দেখো, প্রথমে আমরা কোনো এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই না করে কি হচ্ছে, মানে জিরো এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করলে একটা পিএন জাংশন সাপোজ আছে, এরকম একটা পিএন জাংশন, এটা সেখানে আমরা একবার কি করব, বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করব না, জিরো এক্সটার্নাল ভোল্টেজ, তখন কি রকম হয়। তারপরে আমরা কি করব, তারপরে আমরা 2 নম্বর পয়েন্টে ফরওয়ার্ড বায়াস, মানে এই যে পিএন জাংশন সেখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করে দেখব কিরকম কি পরিবর্তন হয়। এন্ড নেক্সট আমরা দেখব রিভার্স বায়াস, একটা পিএন জাংশনের অ্যাক্রসে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করে দেখব যে তার কিরকম কি পরিবর্তন করছে। তো এই কন্ডিশনগুলো আমরা এবার দেখব। তো প্রথমে এই যে ছবিটা আমরা দেখিয়েছি ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এটা তোমাদের একটা প্র্যাকটিক্যালও আছে, ঠিক আছে। তো এবার আমি একটা কথা বলি, এই যে পিএন জাংশন আমরা বলছি, একটা পি আর একটা এন, এই পি এন যদি পরপর যুক্ত হয়ে একটাই জাংশন ফর্ম করে, এই জাংশনকে আমরা একটা সেমিকন্ডাক্টর ডায়োডও বলতে পারি। যদি একটা মাত্র পিএন জাংশন থাকে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে, তাহলে সেই যে পিএন জাংশন সেটাকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড হিসাবে অথবা ক্রিস্টাল ডায়োড হিসাবেও সেটাকে নাম দিতে পারি, ঠিক আছে। তো এবার আমরা ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা দেখার জন্য দেখো এখানে কি কি পার্টস আছে। এই যে সার্কিটটা বানিয়েছে এটা তোমাদের এমনিতে প্র্যাকটিক্যাল যখন করবে, যদি করো তখন এটা কিন্তু এই সার্কিটটা তোমাদের বানাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারির এটা হলো পজিটিভ, এদিকটা পজিটিভ আর এদিকটা হলো নেগেটিভ। আমরা কি করতে চাই, আমরা করতে চাই যে এই যে ব্যাটারির মাধ্যমে আমরা একটা পিএন জাংশন আছে, এই যে পি আর এন বলে লেখা আছে, দেখো পি আর এন, এই যে পি আর এন বলে লেখা আছে, এটা একটা পিএন জাংশন। এখানে আমরা কি করতে চাই, এর অ্যাক্রসে আমরা দেখতে চাই যে যখন আমরা ব্যাটারির সাহায্যে ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এর মধ্যে কতটা পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, কতটা ভোল্টেজ দিলে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা আমরা মাপতে চাই। তো সেইটা মাপার জন্য আমাদেরকে কি কি ব্যবস্থা নিতে হবে, কারেন্ট কিসের সাহায্যে মাপে, কোন যন্ত্রের মাধ্যমে কারেন্ট মাপা যায়, বলো বলো কেউ বেসিক ইলেকট্রিক্যালে পড়েছো, কারেন্ট মাপার যন্ত্র কি? অ্যামিটার। অ্যামিটার, অ্যামিটারের মাধ্যমে আমরা কারেন্ট মাপতে পারি। আর ভোল্টেজ কিভাবে মাপতে পারি, পোটেনশিয়াল কিভাবে মাপতে পারি? ভোল্টমিটার। ভোল্টমিটার। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো তাহলে দেখো এখানে আমরা যে কারেন্ট মাপবো, কারেন্ট মাপার জন্য আমাদের এই যে একটা যন্ত্র লাগবে, সেই যন্ত্রটা হচ্ছে অ্যামিটার। এবং অ্যামিটারকে সবসময় কিভাবে কানেক্ট করতে হয়, মানে যার কারেন্ট মাপবো তার সঙ্গে সিরিজে না প্যারালালে কিভাবে লাগাতে হয় বলো? সিরিজে সবসময় সিরিজে লাগাতে হয়। আর ভোল্টমিটারকে কিভাবে লাগাতে হয়? প্যারালালে লাগাতে হয়। তাহলে দেখো এই যে আমরা একটা এখানে একটা অ্যামিটার লাগিয়েছি, এটাকে মিলি অ্যাম্পিয়ার লেখা আছে। মিলি অ্যাম্পিয়ার মানে কি, অ্যামিটারের থেকে মানে অ্যামিটারই এটা, কিন্তু এখানে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসবে, মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মানে স্যার অনেক কম কারেন্ট। হ্যাঁ কারেন্টটা যেহেতু খুবই ছোট, মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত, 10⁻³ অ্যাম্পিয়ার, ঠিক আছে। 10⁻³ অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ারের 1000 ভাগের 1 ভাগকে আমরা 1 মিলি অ্যাম্পিয়ার বলি, ঠিক আছে। যেহেতু কারেন্টটা খুবই ছোট
তার জন্য আমরা এখানে মিলি অ্যাম্পিয়ার লাগিয়েছি, মিলি অ্যাম্পিয়ার মিটার একটা বলতে পারো। এবং এখানে যেটা আছে এই ভোল্ট মিটার, এটা হচ্ছে কি মাপবে, এই যে পিএন জাংশন যেটা আছে তার দুপাশে কতটা ভোল্টেজ অ্যাপ্লাইড হলো সেটাকে মেপে দেবে আমার এই ভোল্ট মিটার। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এটা তো ব্যাটারি, আমি আগেই বললাম এটা পজিটিভ টার্মিনাল ব্যাটারি এবং এটা হলো নেগেটিভ টার্মিনাল। এটা কি, এই যে কে বলে লিখেছে এটা কি, এটা হলো একটা সুইচ। ঠিক আছে, সুইচ মানে এটা কি, যখনই আমরা এই সুইচটাকে টিপবো তখন কি হবে, এই সার্কিটটা মধ্যে কারেন্ট ফ্লো হবে। আর যদি সুইচটা অফ অবস্থায় থাকে, মানে এখানে যেরকম ছবিতে দেখানো আছে সুইচটা অফ, মানে এখানে কোনো কারেন্টই ফ্লো হবে না। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এই একটা রেজিস্টারের মতো দেখানো আছে, এটা রেজিস্ট্যান্সের সিম্বল, তো এটা একটা রেজিস্ট্যান্সের সিম্বল। আর সেখানে দেখো একটা তীর চিহ্ন দিয়ে এরকম দেখানো আছে, এটাকে কি বলে জানো, এটাকে বলে একটা ট্রান্সফরমার। না এটাকে ট্রান্সফরমার বলে না, এটাকে বলে পোটেনশিওমিটার। ঠিক আছে, পোটেনশিওমিটার বলে একে। ঠিক আছে, পোটেনশিওমিটার মানে আমি একটা জিনিস তোমাদের বলি, ধরো এটা একটা ধরো এরকম একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এটা ধরো একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এখানে ধরো আমরা সাপোজ 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, 10 ভোল্ট আমরা এখানে একটা ব্যাটারির সাহায্যে অ্যাপ্লাই করেছি, ধরো এখানে পজিটিভ আর এদিকটা হলো নেগেটিভ। আর ধরো এই রেজিস্ট্যান্সের মান হলো, এই টোটাল যে রেজিস্ট্যান্স এটার মান হলো ধরো 10 ওহম। ঠিক আছে, এটা ধরলাম আমি টোটাল রেজিস্ট্যান্সের মান হলো 10 ওহম। তাহলে এখানে কত কারেন্ট ফ্লো হবে বলো তো, এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হবে? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এবং এই যে এই যে কারেন্টটা ফ্লো হবে তার জন্য রেজিস্টারের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, তো রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ করবে, মানে এখানে এখানে টোটাল এখানে যে আমরা কানেক্ট করেছি, ধরো আমি ভালো করে একটু আঁকি, ধরো এখানে আমরা 10 ভোল্ট দিয়েছি, এখানে 10 ভোল্ট দিলাম, তাহলে এখানে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, বুঝতে পারছো, এটা 10 ওহম রেজিস্টার। ঠিক আছে, তাহলে এখানে কত পোটেনশিয়াল হবে, এখানে যদি 10 ভোল্ট থাকে তারের মধ্যে তো কোনো ড্রপ হবে না, নেগলিজিবল ড্রপ হবে, মানে এখানে আমার 10 ভোল্টই থাকবে, থাকবে কিনা, পজিটিভ টার্মিনালের সঙ্গে তো এটা কানেক্টেড, মানে এখানে 10 ভোল্ট থাকবে। আর এটা কার সঙ্গে কানেক্টেড, নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, নেগেটিভ টার্মিনাল মানে এখানে আমার 0 ভোল্ট থাকবে, তাই তো? তার মানে হচ্ছে কি, টোটাল যে ভোল্টেজটা ড্রপ হলো রেজিস্টারের মধ্যেই ড্রপ হলো, এখানে আমার 10 ভোল্ট আছে, এখানে আমার 0 আছে, তার মানে কি এখানে টোটালটা ড্রপ হয়েছে। এবার হচ্ছে আমরা যদি আরেকটা তার নিয়ে এরকম করি, তাহলে এই তারের এখানে কত ভোল্টেজ থাকবে, এটাতে 0 ভোল্টেজই থাকবে, কারণ এটা তো 0 সঙ্গে কানেক্টেড। আর একটা যদি এখানে আরেকটা তার এরকম নবের মাধ্যমে একটা অ্যাডজাস্টেবল যদি আমার পজিশন কন্ট্রোলার থাকে, মানে যেটাকে আমি উপর নিচ করতে পারি, ধরো আমি এখানেও কানেক্ট করতে পারি, অথবা আমি এটাকে আপ ডাউন করতে পারি, ধরো উপরে ওঠাতে পারি বা নিচেও নামাতে পারি, তাহলে কি হবে, মানে সেটাকে জকি বল না? হ্যাঁ এটাকে জকি বলতে পারো, তোমরা ফিজিক্স ল্যাবে দেখেছো এরকম। ঠিক আছে, এই হ্যাঁ যে স্যার। জকি যেটা, হ্যাঁ এটাকে যদি আপ ডাউন করো তাহলে কি হবে, মানে এই যে এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজটা আমরা পাবো, এই ভোল্টেজটা কম বেশি হবে কিনা। যদি আমার একদম নিচে কানেক্ট করে দিই তাহলে এখানেও 0 আর এই তারেও 0, তার মানে কোনো ভোল্টেজ পাবো না। কিন্তু যদি আমরা এরকম করি, এটাকে ক্রমশ উপরের দিকে ওঠাই, তার মানে কি এখানে যে ভোল্টেজটা আমরা পাবো তার মানটা বাড়তে থাকবে। এবার ধরো আমি একদম টপে উঠিয়ে দিলাম এই জকিটাকে, সাপোজ আমরা এইখানে উঠিয়ে দিলাম একদম টপে, তার মানে কি এখানে আমরা কত ভোল্ট আছে, 10 ভোল্ট আছে, আর এখানে 0 ভোল্ট, মানে এখানে আমরা আলটিমেটলি 10 ভোল্টই পাবো। ঠিক আছে, এটাকে আমরা 10 ভোল্টই পেয়ে যাবো। আবার যদি আমরা এটাকে একটু ডাউন করে দিই, ডাউন করে সাপোজ আমি ধরো এইখানে করে দিলাম, জকিটাকে ডাউন করে আমি এই পজিশনে করে দিলাম, তাহলে ধরো এই টোটালটার মধ্যে ধরো 10 ভোল্ট তো আমরা মিডিল পজিশনে রেখেছি, তাহলে এখানে হয়তো 5 ভোল্ট পাবো। ঠিক আছে, আমি যেরকম যেরকম ডাউন করবো সেরকম সেরকম আমরা কম ভোল্ট পেতে পারবো, আরো ধরো ডাউন করলাম তাহলে হয়তো 4 ভোল্ট পাবো। ঠিক আছে, মানে হচ্ছে কি আমরা ভোল্টেজটাকে কম বেশি করতে পারি। তো এই যে জিনিসটাকে বলা হয় পোটেনশিওমিটার। ঠিক আছে, এবার এই যে পোটেনশিওমিটার সেটাকেই কিন্তু এইখানে সার্কিটের মধ্যে এটাকে দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পোটেনশিওমিটার। মানে ধরো এখানে আমার ভোল্টেজ ভি অ্যাপ্লাই করা হয়েছে, যদি আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, টোটাল ভি ভোল্টেজটা তো এইটুকুর মধ্যে ড্রপ হবে, এই রেজিস্টারের মধ্যে ড্রপ হবে। এবার আমরা এই জকিটাকে বা নবটাকে যত আপ ডাউন করব তত কি হবে, এইখানে যে ভোল্টেজটা আমরা আলটিমেটলি পাবো সেই ভোল্টেজের মানটা কিন্তু কম বেশি হতে থাকবে। এবার এই পজিশনে আছে, এই এতটা ভোল্টেজ আমরা পাচ্ছি, মানে এইখান থেকে এইটুকুর মধ্যে যতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, স্যার বলো। স্যার এই পোটেনশিওমিটারটাকে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলতে পারি? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হ্যাঁ বলতে পারো, কারণ রেজিস্ট্যান্সই তো ভ্যারি করা হচ্ছে, কিন্তু এটাকে নাম অ্যাকচুয়ালি এটাকে পোটেনশিওমিটারই বলে। ঠিক আছে,
তো এই টার্মটাই বলার চেষ্টা করবো। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি মানে যেখানে আমরা রেজিস্ট্যান্সকে কম বেশি করে অন্য কোনো কাজ করতে চাই সেটাকে রিওস্ট্যাট বলে, ঠিক আছে। সেটার পারপাসটা একটু আলাদা, কিন্তু কাজটা একই রকম, ওয়ার্কিং প্রিন্সিপালটা একই রকম, ঠিক আছে। তো এটাকে পোটেনশিওমিটারই বলার চেষ্টা করবে। এটা হচ্ছে পোটেনশিওমিটার, এটাকে আমরা কম বেশি করে কি করতে পারি, এখানে যে ভোল্টেজটা আমরা এখানে পাঠাতে চাইছি সেটাকে কম বেশি করতে পারি। আচ্ছা এইটা কি, এই আর দিয়ে লেখা হয়েছে, আর মানে কি, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এটা কেন লাগিয়েছে, এটাকে লাগিয়েছে এই কারণেই যে এখান দিয়ে আমরা যে ভোল্টেজটা পাবো সেই টোটাল ভোল্টেজটা যদি আমরা পিএন জাংশনের মধ্যে অ্যাপ্লাই করে দিই তাহলে কি হবে বলো দেখি, পিএন জাংশনের মধ্যে তো কারেন্ট ফ্লো হবে, হবে কি না? একটা ভোল্টেজ দিচ্ছি, এর মধ্যে তো কারেন্ট ফ্লো হবে একটা। এবার এই কারেন্টের মানটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, এটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই কারেন্ট সেটা যেন না হয় তার জন্য আমরা এখানে সুরক্ষার জন্য একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি। রেজিস্ট্যান্স লাগালে কি হবে, সে রেজিস্ট্যান্স কারেন্টটাকে কিছুটা কম করে দেবে। রোধ রোধ যত বাড়াবো কারেন্ট তত কমবে, তার মানে কি এই রেজিস্ট্যান্সটা আমরা লাগাচ্ছি ডায়োডের স্যার সেফটির জন্য। স্যার আর এর মানটা কি কোনো নির্দিষ্ট বটে না, মানে না নির্দিষ্ট কোনো মান দিতে হবে না কি না, না, যে এটা কোনো মান দিলে প্র্যাকটিক্যাল যখন করবে একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, একটা হয়তো কিলো ওহম রেঞ্জের একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। নির্দিষ্ট কিছু নেই যে একদমই ওটাই রাখতে হবে এরকম নয়, কিন্তু ধরো একটা রেঞ্জের মতো রাখতে হবে। মানে ধরো তোমার দরকার সেখানে কিলো ওহম রেঞ্জের, তুমি রেখে দিলে মিলি ওহম রেঞ্জের, তাহলে তোমার কাজ হবে না। অথবা ধরো তুমি ওহম রেঞ্জে রেখে দিলে, তোমার রাখার দরকার হয়তো 10,000 ওহম, তুমি রেখে দিলে 2 ওহম, তাহলে তো হবে না। একটা রেঞ্জ থাকে, একটা রেঞ্জ। ভোল্টেজটার উপর ডিপেন্ড করবে তো। হ্যাঁ অবশ্যই ভোল্টেজের উপরেও ডিপেন্ড করবে, এবং এখানে যে ডায়োডটা ব্যবহার করা হচ্ছে তার কত ক্যাপাসিটি, বা এখানে যে তোমার পিএন জাংশনটা ব্যবহার করা হচ্ছে তার কত কারেন্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সেটার উপরেও ডিপেন্ড করবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা একটা সার্কিট বানিয়েছি, এটা হচ্ছে একটা সার্কিট, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালি যদি তোমরা করতে তাহলে এটা বানাতেই হতো এই সার্কিটটা ল্যাবে, ঠিক আছে। দিয়ে এই সার্কিটটার মাধ্যমে কি মাপা হয়, অ্যাকচুয়ালি এই মাপা হয় যে আমার যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজ অ্যাপ্লাই করবার জন্য এই পিএন জাংশনের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কি কি ওয়েতে ভ্যারি করছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে ভোল্টেজের সাথে সাথে, ঠিক আছে। তো প্রথমে আমরা তিনটে কন্ডিশনের কথা জেনে নেবো। তিনটে কন্ডিশন কি কি, একটা হচ্ছে জিরো এক্সটার্নাল ভোল্টেজ, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, আর একটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে ডায়োডটা আছে, আমরা যদি এখানে কে এই যে সুইচটা আছে না, কে সুইচটাকে যদি অন না করি তাহলে কি এখানে কোনো ভোল্টেজ আসবে, আসবে এখানে কোনো ভোল্টেজ বলো? না 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 স্যার। স্যার আসবে না। তাহলে আসবে না। তখন আমরা যে কন্ডিশনটা পাবো তখন 1 নম্বর কন্ডিশনটা পেয়ে যাবো, জিরো এক্সটার্নাল ভোল্টেজ, কোনো এক্সটার্নাল ভোল্টেজই নেই। তখন আমার ডায়োডের মধ্যে কি কারেন্ট হচ্ছে সেটা আমরা দেখবো, ঠিক আছে। এটা হলো জিরো এক্সটার্নাল কন্ডিশন। আচ্ছা এবার বলো দেখি ফরওয়ার্ড বায়াস কি করে হবে, ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করতে হয়, কি বলেছি ফরওয়ার্ড বায়াসের কন্ডিশন কি? পজিটিভ চার্জ পি কে প্লাস সঙ্গে হ্যাঁ আচ্ছা সাইডে দিতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এই দিকটা পজিটিভ টার্মিনাল তো ব্যাটারি, তাহলে এখানটায় কি থাকবে, এই জায়গাটা তো পজিটিভই থাকবে, থাকবে কি না? এদিকটা পজিটিভ, তার মানে এখানটাও পজিটিভ, এটাও পজিটিভ, পজিটিভ, এখানেও পজিটিভই হচ্ছে, তাই তো। আর এই যে নেগেটিভ টার্মিনালটা কোনটা, এইটা নেগেটিভ, নেগেটিভ, এটাও নেগেটিভ, মানে ব্যাটারির নেগেটিভ এন টার্মিনালের সঙ্গে এটা নেগেটিভ টার্মিনাল যুক্ত আছে, তাই তো। পিএন জাংশনের যে এন সাইড তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা যুক্ত আছে। তার মানে এটা কিসের কিসের, যে ছবিটা আঁকা হয়েছে এটা কি কন্ডিশনে, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনের ফরওয়ার্ড ছবি। বায়াস। এবার যদি আমাকে রিভার্স বায়াস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিছুই করতে হবে না, খালি এই পিএন জাংশন যে ডায়োডটা আছে, হ্যাঁ পিএন জাংশনটাকে আমি উল্টে দেবো খালি, মানে ডায়োডের আমি উপর দিকটা আমি তখন কি করে দেবো, তখন আমি পিএন জাংশনটাকে আমি জাস্ট এখানে একটা দেখিয়ে দিই ছবিটা। তখন আমরা উপরে আমরা এই যে ডায়োডটা কানেক্টেড ওখানে হয়ে আছে দেখবে, ওখানে আমার উপরের দিকটা পি আছে নিচের দিকটা এন আছে, তো আমি যখন উল্টে দিই উপরে এন করে দেবো আর এই দিকটা পি করে দেবো, তাহলে আমার কাজ হয়ে গেল। তাহলেই আমরা উদ্দেশ্যটা সফল হবে, মানে আমরা তখন নেগেটিভ বা রিভার্স বায়াসে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এবার দেখে নেওয়া যাক ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম কি হয়। তো প্রথমে দেখো জিরো এক্সটার্নাল, স্যার হ্যাঁ স্যার 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 ডায়োডটা উল্টে দিলে তো কাজ সেম হয়ে যাবে। না ডায়োড উল্টে দেবে কেন, মানে ব্যাটারির টার্মিনাল তো উল্টাচ্ছ না, ডায়োডের এদিকটা টার্মিনালটা উল্টে দিচ্ছ, মানে ডায়োডটাকে উল্টে এদিকটা এন করে দিচ্ছ, এদিকটা পি করে দিচ্ছ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল সেটা এন এর সঙ্গে যুক্ত হচ্ছে, আর যে নেগেটিভ টার্মিনাল সেটা পি এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে রিভার্স বায়াস কন্ডিশনটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তো এবার দেখো প্রথমে আমরা যেটা দেখতে চাই যে জিরো এক্সটার্নাল কন্ডিশনে কি হয়। তো যদি আমরা এই যে কে যে সুইচটা আছে, কে সুইচটাকে যদি অফ অবস্থায় রাখি তাহলেই আমার জিরো এক্সটার্নাল কন্ডিশন হয়ে যাবে। তো এটা দেখা গেছে যে যদি আমার এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হয়
তাহলে না কোনো কারেন্টই ডায়োডের মধ্যে কিন্তু ফ্লো করবে না। ঠিক আছে, মানে কি ভোল্টেজও জিরো, কারেন্টও জিরো। তো যদি একটা গ্রাফ আঁকা হয়, আমরা যদি একটা গ্রাফ ধরো আঁকি, ঠিক আছে, একটা গ্রাফ ধরো আমি আঁকছি, ধরো আমরা একটা গ্রাফ আঁকছি, ঠিক আছে, এদিক বরাবর আমরা ভোল্টেজ দেখাচ্ছি আর এদিক বরাবর আমরা ফরওয়ার্ড কারেন্ট দেখাচ্ছি। ফরওয়ার্ড কারেন্ট যেটা ফরওয়ার্ড দিকে মানে পি থেকে এন এর দিকে যে কারেন্ট সেটাকে আমরা আইএফ বলছি, ফরওয়ার্ড কারেন্ট, ঠিক আছে। আর এদিকে যে ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ মানে যখন আমার যখন এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে তখনকার যে ভোল্টেজ সেটাকে আমরা ভিএফ বলছি। তো যখন আমার কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করা নেই তখন কি কন্ডিশন বলবো আমরা, ভোল্টেজও জিরো, কারেন্টও জিরো, মানে এই পয়েন্ট, এই যে অরিজিন, ঠিক আছে, এই পয়েন্টটা জিরো এক্সটার্নাল ভোল্টেজ মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি। যখন জিরো ভোল্টেজও দিচ্ছি কারেন্টও জিরো, তার মানে এই পয়েন্টটা। এবার দেখো কি হচ্ছে নেক্সট, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি হচ্ছে দেখো। এবার দেখো when forward bias applied to the PN junction, the P type connected to the positive terminal and N type is connected to the negative terminal। এটা তো আমি আগেই বলেছি, P সাইডটা হচ্ছে পজিটিভ টার্মিনালের সঙ্গে আর N সাইডটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। এবার হচ্ছে the potential barrier is reduced, potential barrier is reduced। পোটেনশিয়াল বেরিয়ারটা রিডিউস কেন হবে সেটা একটু বুঝতে হবে। ধরো পোটেনশিয়াল বেরিয়ার মানেটা কি, পোটেনশিয়াল বেরিয়ার মানে হচ্ছে আমার এখানে এদিকটা ধরো পি সাইড আর এদিকটা ধরো এন সাইড, এটা হলো পি আর এদিকটা হলো এন, ঠিক আছে। যখন ফরওয়ার্ড বায়াস করছি মানে কি, এদিকটা আমরা পজিটিভ দিচ্ছি আর এদিকটাতে নেগেটিভ দিচ্ছি। তো আর তখন আমার কি ছিল, এদিকটাতে আমার কি চার্জ জমা হয়েছিল, এখানে বেশি পরিমাণে কি আছে, হোল আছে, আছে কি না, এদিকটায় বেশি পরিমাণে হোল আছে আর এদিকটায় কি আছে, বেশি পরিমাণে আমার ফ্রি ইলেকট্রনস আছে, এদিকে তো আমার ইলেকট্রন আছে বেশি পরিমাণে। এবার যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, ফরওয়ার্ড বায়াসের মধ্যে পজিটিভ যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি আর হোলের যে চার্জ দুটোই তো পজিটিভ, ঠিক কি না, পজিটিভ ভোল্টেজ আমরা এখানে দিচ্ছি আর হোলের চার্জ সেটাও হচ্ছে পজিটিভ। পজিটিভ পজিটিভকে কি করবে, রিপেল করবে, বিকর্ষণ করবে, মানে কি হোলস গুলো আলটিমেটলি এইদিকে মুভ করার চেষ্টা করবে। আর অন্যদিকে আমরা এই সাইডটাতে কি অ্যাপ্লাই করেছি, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে যে আমার ফ্রি ইলেকট্রন গুলো আছে সেগুলো এই নেগেটিভ ভোল্টেজ দ্বারা বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে এইদিকে মুভ করার চেষ্টা করবে। মানে আলটিমেটলি এই যে পি রিজিয়ন যেটা এখান থেকে এইটুকুটা, এই যে পি রিজিয়ন মানে এখান থেকে এই যে রিজিয়নটা, এটা আরো ঠেলে এইদিকে আসার চেষ্টা করবে। অন্যদিকে এই যে এন রিজিয়ন যেটা আছে এইদিকে রিজিয়নটা, এটাও আরো ঠেলে এইদিকে আসার চেষ্টা করবে। মানে আলটিমেটলি মাঝের যে অংশটা, এই অংশটুকুর যে প্রস্থ, সেই প্রস্থটা কি হবে, সেই মাঝের অংশটুকুর প্রস্থটা কিন্তু ক্রমশ কমে যাবে। এবং এই যে মাঝের অংশটা এখান থেকে এইটুকু যে অংশটা, এটাকেই আমরা বলি ডিপ্লেশন লেয়ার। মানে হচ্ছে যখন আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব তখন পি রিজিয়নটা এবং এন রিজিয়নটা দুটোই কিন্তু ডিপ্লেশন রিজিয়নের মধ্যে কিছুটা অংশ ঢুকে পড়বে। মানে ডিপ্লেশন রিজিয়নটা ধরো ছিল এতটা, হয়ে যাবে এইটুকু, মানে এইটুকু চওড়া হয়ে যাবে। মানে ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা, যে চওড়াটা, সেটা কিন্তু ক্রমশ কমে যাবে, ঠিক আছে। ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ বলো, ডিপ্লেশন রেটটা কতটা চওড়া হবে? কতটা চওড়া হবে সেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তোমাদের করার নেই, ঠিক আছে। ডিপ্লেশন লেয়ারটা এমনিতে যে পি রিজিয়নে যেটা উইডথ হয় না, ধরো খুব মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের হবে, ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ার, সরি মাইক্রো অ্যাম্পিয়ার বলছি, মাইক্রো মিটার, ঠিক আছে, মাইক্রো মিটার রেঞ্জের হবে, ঠিক আছে। ধরো এদিকটা কি, এদিকটা আমার এদিকটা হলো পি সাইড আর এদিকটা হলো এন সাইড। তো এদের যা উইডথ হবে, ধরো এইটা যতটা চওড়া বা এটা যতটা চওড়া, এই ডিপ্লেশন রিজিয়নটা কিন্তু চওড়াতে তার থেকে অনেক নগণ্য হবে, ঠিক আছে। ধরো এইটা যদি আমার সাপোজ যদি 1000 হয়, এটা ধরো 1-এর থেকেও ছোট, এরকম রেঞ্জের, ঠিক আছে। মানে কি খুবই নেগলিজিবল ইন কম্পারিজন টু দ্য লেন্থ অফ দ্য পি রিজিয়ন অর এন রিজিয়ন। স্যার স্যার কেন কমে যাচ্ছে আরে বলবেন? কারণ হচ্ছে দেখো এদিকটায় আমার ফরওয়ার্ড, আমি আরেকবার ড্র করি এখানে, ঠিক আছে। ধরো এটা একটা পি এন জাংশন ডায়োড, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ধরো মিডিল পজিশন যেটা অরিজিনালি থাকার কথা, একদম মিডিলটা। এবার হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি হয়েছে, ধরো এখান হয়েছে আর এই এতটা হয়ে আছে, ঠিক আছে। এখানে কি আছে, হোল আছে, এদিকটা হলো পি সাইড মানে এদিকে আমার হোল আছে, ঠিক আছে। আর এদিকে আমার কি আছে, ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে আমার ইলেকট্রন, ঠিক আছে।
এগুলো ধরো ইলেকট্রন। এবার আমরা কি করেছি, এখানে এখানে এটাকে আমরা পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করেছি ব্যাটারি, আর এটাকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করেছি। ঠিক আছে, তো দেখো এদিকটা কি হচ্ছে, এদিকটা হচ্ছে আমার পজিটিভ চার্জ আর এদিকটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবার যখন তার দিয়ে যুক্ত করেছি, মানে এদিকটা পজিটিভ মানে এখানটাও পজিটিভ, এখানটাও পজিটিভ, ঠিক তো? আর এদিকটা নেগেটিভ মানে এখানটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ টার্মিনাল এই দিকটা। এবার দেখো এখানে যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জ এই হোলগুলোকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। তাহলে হোলগুলো কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে, করবে কি না? এদিকে। আর এই যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, আর এখানে আমরা কি যুক্ত করেছি, নেগেটিভ টার্মিনালই যুক্ত করেছি, করেছি তো? তার মানে এই যে নেগেটিভ, এই ইলেকট্রনগুলোকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এই যে ইলেকট্রনগুলো সেগুলো চেষ্টা করবে এই দিকে যাওয়ার, চেষ্টা করবে তো। মানেটা কি হচ্ছে, এই যে এইখান থেকে এইটুকু অংশ, এটা তো আমার অ্যাকচুয়ালি কি রিজিয়নের উইডথ, এটা হচ্ছে পি রিজিয়নের উইডথ নর্মাল কন্ডিশনে, যখন কোনো এক্সটার্নাল ভোল্টেজ নেই। কিন্তু যখন আমরা এক্সটার্নাল ভোল্টেজ দিচ্ছি, ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, তখন হচ্ছেটা কি, এই যে উইডথটা যেটা এতটা ছিল সেটা কিন্তু আরো এই দিকে ঢুকে আসার চেষ্টা করবে। মানে ছিল ধরো এতটা, কিন্তু আলটিমেটলি যখন আমরা ফরওয়ার্ড বায়াস দেবো তখন হয়তো এতটা অংশ জুড়ে হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস, মানে সরি এদিক এতটা অংশ জুড়ে হয়ে যাবে আমার পি রিজিয়ন, মানে কি এতটা, ধরো এইখান থেকে শুরু করে এই এতটা পর্যন্ত আমার পি রিজিয়ন হয়ে যাবে। অন্যদিকে এটা ছিল আমার এন রিজিয়ন, এটা এন রিজিয়ন ছিল, এটা পি রিজিয়ন ছিল। এবার যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তখন এই এন রিজিয়ন, সেটা অরিজিনালি এই ব্লু লাইন পর্যন্ত ছিল, কিন্তু যখনই এটা বিকর্ষিত হবে এবং এইদিকে আরো ঢুকে আসার চেষ্টা করবে তখন কিন্তু এটা এতটা হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি তাহলে কি হলো, মানে আলটিমেটলি দেখো যেটা আমার ডিপ্লেশন রিজিয়ন, সেটা আমার প্রথমে কত ছিল, এইখান থেকে এই ব্লু লাইন থেকে এই ব্লু লাইন পর্যন্ত অরিজিনালি ছিল, এই এতটা থেকে এতটা আমার প্রথমে ছিল, কিন্তু যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তখন হচ্ছে কতটা, এই যে লাল লাইন, এইখান থেকে এই লাল লাইন থেকে এই রেড লাইন পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, মানেটা কি, মানে হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা সেটা কিন্তু কমে আসছে, সেটা কিন্তু কমে আসছে যখন আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি। স্যার তাহলে ব্যাটারির ভোল্টেজ বাড়লে কি ওই উইডথটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ এটা আছে, আমি বলছি, দেখো এবার তুমি আস্তে আস্তে দেখতে পাবে এটা। আমি যেটা বলছি লক্ষ্য করো, অ্যাট সাম ফরওয়ার্ড ভোল্টেজ, একটা সার্টেন ফরওয়ার্ড ভোল্টেজে, এবং তার ভ্যালু কত, 0.7 ভোল্ট ফর সিলিকন অ্যান্ড 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম, দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার ইজ altogether eliminated and current starts flowing through the circuit। ঠিক আছে, মানেটা কি বুঝতে পারলে? একটা সার্টেন ভোল্টেজ, তার মান কত, বেরিয়ার পোটেনশিয়াল যেটা আমি আগে বলেছিলাম তার সঙ্গে সমান, কত না 0.7 ভোল্ট ফর সিলিকন এবং 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম। সিলিকন যদি হয়, সিলিকন দিয়ে যদি এই সেমিকন্ডাক্টরটা তৈরি করা হয়, সেক্ষেত্রে যদি আমরা 0.7 ভোল্ট ওখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা দেখবো যে এই ডিপ্লেশন লেয়ার যেটা ছিল একদম অল টুগেদার রিমুভ হয়ে গেল এবং কারেন্ট ফ্লো করতে শুরু করবে, এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট ফ্লো সেরকম করবে না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ এই ডিপ্লেশন লেয়ারটা থাকছে, ডিপ্লেশন লেয়ার কিন্তু কারেন্ট ফ্লোকে বাধা দেবে, অপোজ করবে। এবং যখনই দেখা যাবে এই ডিপ্লেশন লেয়ারের এই যে অ্যাপ্লাইড ভোল্টেজের মানটা কত না 0.7 ভোল্ট, কার ক্ষেত্রে, যদি আমাদের এই সেমিকন্ডাক্টর যে ডিভাইস, মানে পিএন জাংশন ডিভাইসটা যদি এটা আমাদের সিলিকন দিয়ে নির্মিত হয়, সেক্ষেত্রে আমরা যদি 0.7 ভোল্ট অ্যাপ্লাই করি ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্টটা বেশি ফ্লো করবে না। কিন্তু তার থেকে 0.7 ভোল্টের থেকে যদি আমরা বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কিন্তু এর মধ্যে দিয়ে যেরকম নর্মাল কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হয় সেরকম ভাবেই ফ্লো করবে কারেন্ট। নর্মাল কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার সূত্রটা কি জানো, ওহমের সূত্র। ঠিক আছে, কি সূত্র আছে, ভি ভ্যারিজ অ্যাজ আই। ঠিক আছে, মানে যত ভোল্টেজ বাড়াবো কারেন্ট সমানুপাতিক হারে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে এরকমই তো হয়, ভি ভ্যারিজ অ্যাজ আই হয়, মানে ভি ইজ ইকাল টু কত হয়, ভি ইজ ইকাল টু আই আর হয়। ঠিক আছে, মানে যত আমরা ভোল্টেজ বাড়াবো তত আমাদের কারেন্ট সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এটা হয় নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে, কিন্তু সেমি কন্ডাক্টরের ব্যাপারটা প্রথমত হয় না। কতক্ষণ হয় না, যতক্ষণ পর্যন্ত এই বেরিয়ার পোটেনশিয়ালটা থাকে ততক্ষণ পর্যন্ত হয় না। এবং এই বেরিয়ার পোটেনশিয়ালের মান কত, সিলিকন যদি দিয়ে এটা তৈরি হয় তখন 0.7 ভোল্ট হচ্ছে এর মান, আর যদি এটা জার্মেনিয়াম দিয়ে তৈরি হতো, জার্মেনিয়াম হলে
এই বেরিয়ার পোটেনশিয়ালের মান কত হতো না 0.3 ভোল্ট। ঠিক আছে, 0.3 ভোল্ট পর্যন্ত সিলিকন যদি জার্মেনিয়াম ডায়োড হয় তখন কারেন্ট ফ্লো করবে না। 0.3 ভোল্টের থেকে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন এই যে সেমিকন্ডাক্টর ডিভাইস তার মধ্যে দিয়ে নর্মাল কন্ডাক্টরের মধ্যে যেরকম যেরকম কারেন্ট ফ্লো করে সেরকম কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, সেটাই আমার এখানে বর্ণনা করে লেখা আছে। তো দেখো, from now onwards the current increases with increase in the forward voltage। মানে from now onwards মানেটা কি? now onwards মানে হচ্ছে ওই বেরিয়ার পোটেনশিয়াল পর্যন্ত, বেরিয়ার পোটেনশিয়ালের পর থেকে আর কি কারেন্ট ইনক্রিজ করতে থাকবে ফরওয়ার্ড ভোল্টেজ বাড়ার সাথে সাথে। এবং a rising curve OB is obtained with forward voltage বা forward bias as shown in the figure। এখানে একটা ফিগার দেখানো আছে, মানে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এই ছবিতে দেখো, এটা তো অরিজিন ছিল, মানে যখন ভোল্টেজ জিরো কারেন্টও জিরো, এখান থেকে যখন আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছিল কারেন্ট কিন্তু খুব বেশি বাড়ছিল না, সামান্য সামান্য পরিমাণে বাড়ছিল। কতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটেছে? এই 0. এই যে ও এ পর্যন্ত ঘটনাটা ঘটেছে। গ্রাফটা একটু মডিফিকেশন করতে হবে, আমি গ্রাফে এখানে আরেকবার দেখিয়ে দিই। ধরো এখানে জিরো, আমার যখন 0 ভোল্টেজ তখন হচ্ছে কারেন্টও জিরো। এবার যখন হচ্ছে কি, যখন হচ্ছে আমার এইদিকে ধরো ভোল্টেজ রেট, আমি ধরো সিলিকনের ক্ষেত্রে আঁকছি, ঠিক আছে, সাপোজ সিলিকন, তাহলে সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার পোটেনশিয়ালের মান কত হবে? 0.7 ভোল্ট। তাহলে 0.7 ভোল্ট পর্যন্ত দেখা যাবে যে ভোল্টেজ আমরা বাড়িয়ে যাচ্ছি, কারেন্ট কিন্তু সেভাবে বাড়ছে না, খুব সামান্য সামান্য পরিমাণে বাড়ছে, এরকম করে বাড়ছে খুব সামান্য। মানে এই কারেন্টটা তো মিলি অ্যাম্পিয়ারে লেখা আছে এবং মিলি অ্যাম্পিয়ারে কারেন্টটা খুবই সামান্য হচ্ছে। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত? তাহলে এই পয়েন্টের নাম আমরা সাপোজ ও দিচ্ছি আর এই পয়েন্টের নাম দিচ্ছি সাপোজ এ। ঠিক আছে, মানে কি ও থেকে এ পর্যন্ত, মানে বেরিয়ার পোটেনশিয়াল আসার আগে পর্যন্ত ভোল্টেজ বাড়ালেও কারেন্টটা কিন্তু সেভাবে বাড়লো না। ঠিক আছে, এবার যেই বেরিয়ার পোটেনশিয়াল অতিক্রম করে গেল তারপর থেকে আমরা যত এদিকে ভোল্টেজ বাড়াতে থাকবো কারেন্ট কিন্তু অনেক দ্রুত হারে বাড়তে থাকবে, অনেক দ্রুত হারে বাড়তে থাকবে। মানে এখান থেকে কারেন্টটা বাড়া একটা দ্রুত হারে শুরু হবে। তার মানে এ পয়েন্ট যদি এইটা হয়, এ পয়েন্টের পর থেকে কারেন্টটা এই এ বি যদি আমি নাম দিই, এই রিজিয়নে কিন্তু কারেন্টটা প্রচুর পরিমাণে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। মানে নর্মাল কন্ডাক্টরের মধ্যে যেরকম ভাবে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে, এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও তাই হবে, ভোল্টেজ বাড়ালে কারেন্টটা ক্রমশ বাড়তে থাকবে, এরকম ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে যে ছবিটা আছে, ছবির ক্যারেক্টারিস্টিক্সটা দেখো, ও থেকে এ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু এর ভোল্টেজ বাড়ালেও কারেন্টটা সেরকম বাড়ছিল না, এরপর থেকে কারেন্টটা দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করছে। মানে বেরিয়ার পোটেনশিয়ালটা অতিক্রম হয়ে যাওয়ার পরে কারেন্টটা দ্রুত হারে বাড়তে শুরু করছে। ঠিক আছে, আর যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি তখন কি ঘটনাটা ঘটে? দেখো, যখন আমরা রিভার্স বায়াস দিচ্ছি তখন ধরো একটা, এই যে পিএন জাংশন ড্র করা হয়েছে, পিএন জাংশনের মধ্যে এদিকটা কি সাইড? পি সাইড, আর এদিকটা হচ্ছে এন সাইড। তো তোমরা একটু জুম করে দেখে নিতে পারো, এই যে পি সাইড, এখানে আমরা কি দেখিয়েছি? এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু ইলেকট্রন, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। আর অন্যদিকে এন সাইডে এগুলো দেখিয়েছি, এগুলো কিন্তু হোল আছে। তাহলে এটা কি থাকে? এটা কি আমি এতক্ষণ দেখিয়েছিলাম? আমি তো এতক্ষণ পি সাইডে হোল দেখাচ্ছিলাম আর এন সাইডে আমি দেখাচ্ছিলাম কি? ইলেকট্রন দেখাচ্ছিলাম। কিন্তু এখন এটা উল্টো দেখালাম, কারণ কি? কারণ হচ্ছে কিছু পরিমাণে মাইনরিটি ক্যারিয়ারও থাকে। আমি এখানে মাইনরিটি ক্যারিয়ার গুলোকে নিয়েই বিবেচনা করব, মেজরিটি ক্যারিয়ারকে নিয়ে আমার এখানে কিছু ভাবার নেই। কেন নেই আমি বলছি, কিন্তু এখানে রিভার্স বায়াস কন্ডিশন যখন হবে তখন কিন্তু কারেন্টটা ফ্লো হবে মাইনরিটি ক্যারিয়ারের জন্য। মানে মাইনরিটি ক্যারিয়ার কাকে বলে? পি রিজিয়নের মধ্যে যে অল্প পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে অথবা এন রিজিয়নের মধ্যে যে অল্প পরিমাণে হোল থাকে, তারাই হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার বা সংখ্যালঘু ক্যারিয়ারও বলতে পারো। ঠিক আছে, দেখো যখন আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে এই ছবিটার ক্ষেত্রে যে কারেন্টটা আমরা পাচ্ছিল 0.7 ভোল্ট পর্যন্ত, তো সেটা কেন বাড়বে? কি 0.7 ভোল্ট পর্যন্ত? এই কারেন্টটা যে খানিকটা হলেও ফ্লো করছিল, তো সেটা কেন হবে? ও সামান্য পরিমাণে, হ্যাঁ ওখানেও সেই একই ব্যাপার, সামান্য পরিমাণেও যে কারেন্টটা ফ্লো হবে সেটাও কিন্তু ওই তোমার যে মাইনরিটি ক্যারিয়ার যেগুলো আছে না, সেগুলোর জন্যই ফ্লো করবে এটা। ঠিক আছে, এবার দেখো যখন হচ্ছে কি একটা পিএন জাংশন, আমি ব্যাপারটা আসছি, এটা ধরো একটা পিএন জাংশন। ঠিক আছে, এটা হলো পি আর এটা হলো এন। ঠিক আছে, এটা হলো এন। তাহলে দেখো এই পি রিজিয়নে
আমার অল্প পরিমাণে হলেও কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে, আর এদিকে কি থাকে, মাইনরিটি ক্যারিয়ার হিসাবে কিছু হোল থাকে। আর মেজরিটি ক্যারিয়ার হিসাবে এদিকে কি থাকবে, পি এর দিকে হোল থাকবে আর এন এর দিকে ফ্রি ইলেকট্রন থাকবে। এবার যখন আমরা এটাকে রিভার্স বায়াসে কানেক্ট করছি, মানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যেটা আছে, পজিটিভ টার্মিনালটাকে আমরা এন এর সঙ্গে কানেক্ট করছি, এটা হলো পজিটিভ, আর ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেটাকে আমরা পি এর সঙ্গে কানেক্ট করছি। এবার দেখো, যখন আমরা যদি মেজরিটি ক্যারিয়ার গুলোকে নিয়ে ভাবতাম, মানে এখানে কি থাকতো, মেজরিটি ক্যারিয়ার হিসাবে হোল থাকতো, হোল থাকতো তো। এবার আর এদিকে কি থাকতো, মেজরিটি ক্যারিয়ার হিসাবে ফ্রি ইলেকট্রন থাকতো। মেজরিটি ক্যারিয়ার গুলোকে নিয়ে আমরা কেন ভাবছি না রিভার্স বায়াসে, সেটা আমি বলি। যখন এটাকে রিভার্স বায়াসে কানেক্ট করা হচ্ছে, তখন এটা কি নেগেটিভ টার্মিনাল, তার মানে এটাও হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে এন, এদিকটায় আমার পজিটিভ টার্মিনাল। এবার এইখানে পি রিজিয়নে মেজরিটি ক্যারিয়ার হিসাবে কে আছে, হোল আছে। হোলের চার্জ কি, হোলের চার্জ কি আছে বলো, হোলের চার্জ হলো পজিটিভ, পজিটিভ। আর এখানে আমরা দিয়েছি কি নেগেটিভ। তার মানে এই হোল আর এই যে নেগেটিভ এরা তো একে অপরকে আকর্ষণ করবে। হোল কি ওই এই দিকে যাবে, এদিকে তো যাবে না, এদিকে যাবে না, হোলটা কোন দিকে যাবে, এই দিকে চলে আসবে। অন্যদিকে এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রন কি আর এই দিকে যাবে, এই দিকে গেলে তবে তো কারেন্ট ফ্লো হবে, কিন্তু এদিকে তো যাবে না, ও চলে যাবে এই দিকে। চলে যাবে কোন দিকে, পজিটিভের দিকে আকর্ষিত হবে। মানে কি, হোলগুলো এইদিকে চলে এলো, ইলেকট্রন গুলো এইদিকে চলে এলো। কিন্তু যদি আমাকে কারেন্ট ফ্লো করাতে হয়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হওয়ার কথা, পজিটিভ এদিক থেকে এদিকে ফ্লো হওয়ার কথা তো। কিন্তু কারেন্ট ফ্লো হতে গেলে এদিক থেকে এদিকে আমাকে এর ভেতরে তো কারেন্টটা ফ্লো হতে হবে। কিন্তু এইখানে এই যে বাইরে কারেন্ট ফ্লো হবে ঠিক কথা, কিন্তু এই যে অংশটা, এই যে সেমিকন্ডাক্টরের ভেতরের যে অংশ, এখানে কিন্তু কোনো কারেন্টই ফ্লো হবে না, কারণ যত ইলেকট্রন সব এদিকে চলে আসবে আর যত হোল আছে সব এইদিকে এসে জমা হবে। তার মানে এই ভেতরের অংশটুকুর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। এবং তখন আরেকটা জিনিস হবে, তখন কিন্তু ডিপ্লেশন লেয়ার যেটা আছে, ডিপ্লেশন লেয়ারের উইডথ যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। দেখো ডিপ্লেশন লেয়ারের উইডথটা কি করে বাড়ে আমি আরেকবার বলে দিই। এটা ধরো পিএন জাংশন, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে, মানে এটা একদম সেন্টার, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে এতদূর পর্যন্ত আমাদের ডিপ্লেশন লেয়ার এমনিতে ছিল, এদিকটা হচ্ছে আমার পি সাইড আর এদিকটা হচ্ছে সাপোজ আমার এন সাইড, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, যখন আমরা রিভার্স বায়াস দিচ্ছি, মানে এখানে আমরা যখন নেগেটিভ টার্মিনাল কানেক্ট করছি আর এখানে যখন আমরা পজিটিভ টার্মিনালকে কানেক্ট করে দিচ্ছি, তার মানে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এখানে আমার আছে হোল, বেশি পরিমাণে হোলই আছে না। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লোটা আমি পরে বোঝাচ্ছি, এটা প্রথমে দেখো, এখানে আমার বেশি পরিমাণে হোল আছে, এখানে আমার বেশি পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। যখন আমরা পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করছি, মানে এখানে আমার পজিটিভ জমা হচ্ছে, এখানে আমার নেগেটিভ, ঠিক আছে। তার মানে হোলগুলো এইদিকে আকর্ষিত হচ্ছে, মানে বাঁ দিকে চলে যাচ্ছে হোলগুলো, অন্যদিকে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ডান দিকে চলে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, এই যে পি রিজিয়নের যে উইডথটা সেটা আরো ক্রমশ বাঁ দিকে সরে আসছে। মানে যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করে দিচ্ছি, তখনকার উইডথ যদি আমার নর্মাল কন্ডিশনে এই নীল লাইন দিয়ে আমরা উইডথটাকে দেখাই, পরবর্তী ক্ষেত্রে কিন্তু উইডথটা আমরা এই সবুজ লাইন পর্যন্ত বলতে পারি, ঠিক আছে। অন্যদিকে এই এন রিজিয়নের উইডথটাও ক্রমশ ডান দিকে সরে আসবে, ডান দিকে সরে আসা মানে ধরতে পারি আমরা এত দূর পর্যন্ত হয়ে যাবে। মানে যখন আমরা কোনো বায়াস অ্যাপ্লাই করিনি তখনকার ডিপ্লেশন রিজিয়নের যে চওড়া, সেই ডিপ্লেশন রিজিয়ন এইখান থেকে এইটুকু পর্যন্ত চওড়া ছিল, কিন্তু যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করলাম, ডিপ্লেশন রিজিয়ন এখান থেকে এতটা চওড়া হয়ে গেল। মানে কি হলো, ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা আছে, উইডথ মানে হচ্ছে চওড়া কতটা, ঠিক আছে, উইডথটা কি হলো, বেড়ে গেল, ডিপ্লেশন রিজিয়নের উইডথ বেড়ে গেল। এবং এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে আমরা কি জানি, কি থাকে, চার্জ ক্যারিয়ার থাকে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে, চার্জ ক্যারিয়ার থাকে না। তো চার্জ ক্যারিয়ার না থাকলে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো কি করে করবে, চার্জ মানে চার্জ ক্যারিয়ার যদি থাকে তবেই না তারা চার্জটাকে ক্যারি করবে, চার্জ ক্যারিয়ারই না থাকলে চার্জ কে ক্যারি করবে, এবং তাহলে কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি, রিভার্স বায়াস করলে যদি আমরা মানে এইরকম রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তখন কিন্তু পিএন জাংশনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি। কিসের জন্য হবে না, মেজরিটি ক্যারিয়ারের জন্য হবে না। এখানে যে এই যে হোলস গুলো আছে আর এন রিজিয়নে যে ইলেকট্রন আছে সেগুলো তো মেজরিটি ক্যারিয়ার, সংখ্যা গুরু ক্যারিয়ার, সেগুলোর জন্য কারেন্ট ফ্লো হবে না। কিন্তু কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, কিছু পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার অবশ্যই কিন্তু বর্তমান আছে। মাইনরিটি ক্যারিয়ার জিনিসটা কি, মাইনরিটি ক্যারিয়ার হলো এই যে পি রিজিয়ন, এদিকটা যদি আমাদের পি রিজিয়ন হয় আর এদিকটা যদি আমাদের এন রিজিয়ন হয়, পি রিজিয়নে কিছু পরিমাণে ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। পি রিজিয়নে অল্প পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, এন রিজিয়নে অল্প পরিমাণে হোল থাকে, ঠিক আছে।
এবার এই যে ফ্রি ইলেকট্রন, যখন আমরা এটাকে রিভার্স বায়াস দিচ্ছি, মানে এদিকটা যখন আমরা নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি আর এদিকটাকে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তখন কি হচ্ছে দেখো, মানে এদিকটা নেগেটিভ আর এদিকটা পজিটিভ, তখন দেখো এই যে আমার ইলেকট্রন গুলো আছে, এদিকটা তো নেগেটিভ ভোল্টেজ আর এদিকটা হলো পজিটিভ ভোল্টেজ। মানে এই যে নেগেটিভ ভোল্টেজ আমরা এখানে দিচ্ছি, এগুলো কি করছে, এই যে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে থাকা যে ইলেকট্রন, সেগুলোকে তো বিকর্ষণ করছে। নেগেটিভ চার্জ অলওয়েজ নেগেটিভ চার্জকে বিকর্ষণই করবে, মানে এই ইলেকট্রন গুলো কিন্তু এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, এবং কিছু কিছু ইলেকট্রন এই জাংশনটাকে অতিক্রম করে এদিকে যেতে সমর্থও হবে, এবং এদিকে চলে এলে তারপরে তো সহজ, হোলগুলোর মধ্যে দিয়ে আরামসে এইখান পর্যন্ত চলে আসবে, এবং তারপরে সেটা এই তারের মধ্যে দিয়ে এসে এই পজিটিভ টার্মিনালে এসে ঢুকে পড়বে। ঠিক আছে, মানে কিছু কিছু সামান্য পরিমাণে ইলেকট্রন যেগুলো কি পি রিজিয়নে ছিল, মাইনরিটি ক্যারিয়ার হিসাবে ছিল, সেগুলো এই নেগেটিভ টার্মিনাল দ্বারা যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে তার দ্বারা বিকর্ষিত হয়ে যে গতিশক্তি পাচ্ছে, তার জন্য এটা এই জাংশনটাকে অতিক্রম করতে সমর্থ হচ্ছে, এবং জাংশন অতিক্রম করে আলটিমেটলি এন রিজিয়নের মধ্যে দিয়ে এসে সেটা এই আমাদের যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সেখানে এসে জমা হচ্ছে। ঠিক আছে, তার স্যার মানে তাহলে রিভার্স বায়াসে স্যার হ্যাঁ রিভার্স বায়াসের ক্ষেত্রে কি ইলেকট্রন ফ্লোটা খুব অল্প হবে হ্যাঁ নাকি? খুব অল্প হবে, মানে আগেরটা ইলেকট্রন তো সংখ্যায় খুব কম আছে, কতগুলো আছে বলো, মাইনরিটি ক্যারিয়ার কত থাকে, খুব সামান্য থাকে না, একটা সাপোজ 10⁻6 নাম্বার বা 10⁻8 নাম্বার কিছু একটা হয়তো মাইনরিটি ক্যারিয়ার থাকে, মানে মাইনরিটি ক্যারিয়ারের কাউন্টটা কিন্তু খুবই নগণ্য হবে। ঠিক আছে, তো মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্ট ফ্লো হবে সেটাও খুবই নেগলিজিবল হবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, তার মানে কি, মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা কারেন্ট, মানে নর্মালি আমার যে কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল, এটা ব্যাটারির পজিটিভ, এদিকটা নেগেটিভ, কারেন্ট কোন দিকে ফ্লো হওয়ার কথা ছিল, কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল আমার একটা, পজিটিভ টু নেগেটিভ। হ্যাঁ এদিক থেকে পজিটিভ টু নেগেটিভ একটা আমাদের কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনেও যে আমাদের মেজরিটি ক্যারিয়ার, তার জন্য কিন্তু কারেন্ট ফ্লো হতে পারছে না, কারণ এই আমি আগে এক্সপ্লেন করেছি ওটা কারেন্টটা ফ্লো হতে পারছে না, কিন্তু মাইনরিটি ক্যারিয়ার যেগুলো আছে সেগুলোর জন্য সামান্য পরিমাণ একটা কারেন্ট কিন্তু ফ্লো হবে, এবং এই যে কারেন্ট, এই কারেন্টটাকে বলা হয় রিভার্স কারেন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিভার্স কারেন্ট, তো সেটাই আমরা এক্সপ্লেন করবো। স্যার এটা ব্যবহারও করা হয় কোথাও, এই অত নগণ্য কারেন্ট হ্যাঁ হ্যাঁ, এটা এটার কোথাও ব্যবহার ব্যবহার আছে, করা হয়? এটা ব্যবহার আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, তো দেখো এখানে রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা তো ছবিটা দেখানো হয়েছে জাস্ট। নেক্সট দেখো, মানে এ দেখো, ইন প্র্যাকটিস এখান থেকে লক্ষ্য করো, এ ভেরি স্মল কারেন্ট অফ দ্য অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার 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 হ্যাঁ স্যার এটার কোনো গ্রাফ হবে? হ্যাঁ, গ্রাফ আছে, আমি দেখাচ্ছি। একটা ইন প্র্যাকটিস আ ভেরি স্মল কারেন্ট অফ দ্য অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার ফ্লোজ ইন দ্য সার্কিট উইথ রিভার্স বায়াস অ্যাজ শোন ইন দ্য রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স। যে রিভার্স বায়াসের যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা যদি তোমরা দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এখানে কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, এই ফরওয়ার্ড কারেন্টটা আমরা মিলি অ্যাম্পিয়ারে লিখেছি, অন্যদিকে রিভার্স কারেন্টটাকে কিন্তু আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে লিখেছি। মাইক্রো অ্যাম্পিয়ার কিন্তু মিলি অ্যাম্পিয়ারের থেকেও অনেক ছোট, মানে এই যে কারেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এতটা মনে হচ্ছে যে এতটা অনেকটা তো বেশিই আছে, কিন্তু এটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারে, বোঝার চেষ্টা করো, মিলি অ্যাম্পিয়ারে আঁকলে এটা হয়তো আঁকাই যেত না, এতই নগণ্য হতো। ঠিক আছে, মানে এই যে কারেন্টটা ফ্লো করছে, রিভার্স ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে একটা কারেন্টটা বাড়ছে, ঠিক কথা, কিন্তু এই কারেন্টটা এখান থেকে এই পর্যন্ত এই যে কারেন্টটা, এটা কিন্তু খুবই নেগলিজিবল কারেন্ট অফ দ্য অর্ডার অফ ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবং এই ঘটনাটা কতদূর পর্যন্ত ঘটছে, এই যে পয়েন্ট, এতদূর পর্যন্ত কারেন্টটা খুবই কম থাকছে, এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, ব্রেক ডাউন ভোল্টেজ। ব্রেক ডাউন ভোল্টেজ মানে এই এতদূর পর্যন্ত যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, ততদূর পর্যন্ত ভোল্টেজ অ্যাপ্লাই করলে, রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্টটা ছোট থাকছে, খুব সামান্য থাকছে, ঠিক কথা, কিন্তু এই যে ব্রেকডাউন ভোল্টেজ, এর থেকেও যদি আমরা রিভার্স ভোল্টেজটাকে বাড়িয়ে দিই, তখন কি হবে, তখন দেখো কারেন্টটা কিন্তু একটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছে, এখন কিন্তু হুহু করে বেড়ে যাচ্ছে কারেন্টটা। ঠিক আছে, এবং এইটা যদি ঘটে, এই ঘটনাটা ঘটলে কিন্তু ডায়োড বা যে আমার পিএন জাংশনটা আছে, সেই পিএন জাংশনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, এবং এই ঘটনাটাকে বলা হয় অ্যাভালেঞ্চ ব্রেকডাউন। এই ঘটনাটাকে অ্যাভালেঞ্চ ব্রেকডাউন বলা হয়। স্যার তাহলে যদি বেড়ে যায় সেটা মাইক্রো অ্যাম্পিয়ার নয়? না, মাইক্রো অ্যাম্পিয়ার, দেখো মাইক্রো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যেটা আমি বলছি, মাইক্রো অ্যাম্পিয়ারের মধ্যেও তো অনেক বড় হতে পারে না, মানে প্রথমে এইখান থেকে এইটুকুর মধ্যে যে কারেন্টটা, এই কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, এবার এইখানে যে কারেন্টটা হট করে বেড়ে গেল,
এই কারেন্টটা কিন্তু খুবই হাই কারেন্ট, ঠিক আছে। এটাও মাইক্রো অ্যাম্পিয়ারে এক্সপ্রেস করা যাবে না এরকম নয়, কিন্তু ধরো অনেক 300-400 মাইক্রো অ্যাম্পিয়ার বা এরকম রেঞ্জের, মানে ওটাকে আমরা মিলি অ্যাম্পিয়ারেও এক্সপ্রেস করতে পারি। এবং এই ঘটনাটা যদি ঘটে, ডায়োডটা কিন্তু আর চলবে না, মানে যে সেমিকন্ডাক্টরটাকে আমরা এরকম রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ অ্যাপ্লাই করে দেবো, সেটা কিন্তু আর চলবে না, মানে সেটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। স্যার খারাপ তো হয়ে যাবে, বাট এতটা কারেন্ট ফ্লো করবে কিভাবে? মাইনরিটি ক্যারিয়ারের হ্যাঁ হ্যাঁ, মাধ্যমে সেটা এতটা বলছি, কারেন্ট ফ্লো করা সেটা সম্ভব? বলছি সেটা বলছি দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা, মাইনরিটি ক্যারিয়ার যেগুলো আছে এখানে, এখানে কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে, এগুলো ইলেকট্রন। তো আমরা ধরো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, ভোল্টেজ মানে কি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি ই, ঠিক আছে। এবার এই যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড ই অ্যাপ্লাই করি, তাহলে মানে এর উপরে যে টোটাল যে ফোর্স অ্যাক্ট করে সেটা কত, ইলেকট্রনের চার্জকে আমরা ছোট হাতের ই দিয়ে লিখি, তো লিখি কিনা, ছোট হাতের ই ইন্টু ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ই, ক্যাপিটাল ই। এখানে ছোট হাতের ইটা দিয়ে আমরা বোঝাচ্ছি ইলেকট্রনের চার্জকে, আর ক্যাপিটাল ই দিয়ে আমরা বোঝাচ্ছি ইলেকট্রিক ফিল্ডকে। এটা হলো টোটাল ফোর্স হুইচ অ্যাক্টস অন দ্য ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের উপরে টোটাল কতটা বল কাজ করে সেটাকে আমরা বলি এফ ইজিক্যাল টু, তোমরা একটা সূত্র পড়ে থাকবে, ফোর্স ইজিক্যাল টু কি হয়, ফোর্স ইজিক্যাল টু হচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে ছোট হাতের ই মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ক্যাপিটাল ই, ঠিক আছে। এবার হচ্ছে দেখো চার্জ, এটা তো ফোর্স হয়ে গেল, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি বলো, অ্যাক্সিলারেশন সমান হচ্ছে ফোর্স বাই মাস, ফোর্স বাই মাস। তার মানে এফ বাই এম, ঠিক আছে। এফ বাই এম, এম ধরে নিই আমি ইলেকট্রনের মাস, ঠিক আছে। ই ইন্টু ক্যাপিটাল ই বাই স্মল এম, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন আমরা ইটাকে বাড়িয়ে যাচ্ছি, ক্যাপিটাল ইটাকে বাড়াচ্ছি মানে কি, রিভার্স ভোল্টেজটাকে বাড়াচ্ছি। রিভার্স ভোল্টেজ বাড়ানো মানে ইটা বাড়ানো, বাড়ালে কি হবে, অ্যাক্সিলারেশনটা বাড়তে থাকবে কিনা। এবার অ্যাক্সিলারেশন সঙ্গে ভেলোসিটি রেশিও কি, ভি ইজিক্যাল টু আমরা কি জানি, যদি স্থির অবস্থা থেকে শুরু করে অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, তাই তো, ভি ইজিক্যাল টু এটি, যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়। যদি আমরা দেখি এটা হয়ে যাবে কত, ভেলোসিটিটা কত হয়ে যাবে, ই ইন্টু ই বাই এম ইন্টু টি, এটা হয়ে যাবে আমাদের ভেলোসিটি, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের ইলেকট্রনগুলোর ভেলোসিটি। এবার যদি আমরা এখানে ইটাকে বাড়াই, তাহলে আলটিমেটলি আমাদের অ্যাক্সিলারেশনটা বাড়বে, অ্যাক্সিলারেশন বাড়লে আমাদের ভেলোসিটিটাও বাড়বে কিনা, ভেলোসিটিটাও বাড়বে। এবার আমরা কি জানি, আমাদের যে গতিশক্তিকে যদি আমরা কাইনেটিক এনার্জি বলি, কাইনেটিক এনার্জি, সেটার ফর্মুলা কি বলো দেখি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তাহলে যখন কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে, ইলেকট্রিক ফিল্ড বাড়লে আমাদের গতিশক্তি মানে আমাদের অ্যাক্সিলারেশন বাড়ছে, অ্যাক্সিলারেশন বাড়লে আমাদের ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়লে আমাদের কাইনেটিক এনার্জি বাড়ছে। মানে ইলেকট্রন যেগুলো আছে সেই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি বা গতি শক্তিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং আলটিমেটলি একটা সুনির্দিষ্ট ভোল্টেজ, যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, সেটাতে পৌঁছানোর পরে এই ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে এতটা গতিশক্তি চলে আসবে, সেই গতিশক্তির জন্য তারা অন্যান্য যে বন্ডস গুলো আছে না, মানে সিলিকন, ধরো এটা ক্রিস্টাল, সিলিকন ক্রিস্টালের মধ্যে সেগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে অ্যারেঞ্জ থাকে, আমি আগেই দেখিয়েছিলাম ক্রিস্টাল স্ট্রাকচার। ধরো এই যে জার্মেনিয়াম ক্রিস্টাল বা সিলিকনেরও ক্রিস্টাল হতে পারে, এরকম ক্রিস্টাল ওয়েতে অ্যারেঞ্জ থাকে। তো তখন তারা কি করবে, এই যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনগুলো ধরো প্রচন্ড গতিবেগে এসে একটা ইলেকট্রন এসে অন্য একটা বন্ড থেকে ইলেকট্রনকে ফ্রি করে দেবে। এবার এই যে ইলেকট্রনগুলোকে ফ্রি করে দেবে, তাদের মধ্যেও যখন ধাক্কা মারবে না, তারাও একটা গতিশক্তি প্রাপ্ত হবে, তাদের মধ্যেও গতিশক্তি চলে আসবে, তারা আবার আরো 4টে এরকম ইলেকট্রনকে ধাক্কা মেরে বন্ড থেকে বার করে দেবে। মানে এইরকম ভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা কিন্তু বাড়তে থাকবে, এবং আলটিমেটলি ইলেকট্রনগুলোর যে গতিশক্তি সেগুলোর জন্যই একটা মানে এত পরিমাণে ইলেকট্রন ওখান থেকে ফ্রি হয়ে যাবে, মানে এই যে বন্ডগুলো ভেঙে যাবে, বন্ডগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে। এবং সেই ফ্রি ইলেকট্রনগুলো কি করবে, ফ্রি ইলেকট্রন তো আমরা জানি কারেন্ট ক্যারি করে, এবং তার জন্য কারেন্টটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে। এবং কারেন্টটা বেড়ে গিয়ে এমন হবে যে ডায়োড বা যে সেমিকন্ডাক্টর যে এটা আছে, জাংশন যেটা আছে, সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে এবং সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা যখনই ডায়োডকে ব্যবহার করব বা সেমিকন্ডাক্টর যে পিএন জাংশনকে ইউজ করব, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ডায়োডটার অ্যাক্রসে যে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সেটা যেন কোনোভাবেই ওই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি না হয়, ঠিক আছে। এই যে গ্রাফে দেখতে পাচ্ছ না, এই যে ব্রেকডাউন ভোল্টেজ, এর থেকে বেশি ভোল্টেজ যদি কোনো কারণে অ্যাপ্লাই করে দাও ডায়োডের অ্যাক্রসে বা পিএন জাংশনের অ্যাক্রসে, তখন কিন্তু সেটা ব্রেকডাউন হয়ে যাবে এবং সেটা খারাপ হয়ে যাবে। এবং এ ধরনের ব্রেকডাউনকে অ্যাভালেঞ্জ ব্রেকডাউন
বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আসতেও পারে যে অ্যাভালেন্স ব্রেকডাউন কি জিনিস। স্যার এই ভোল্টেজটা কি নাম? ভোল্টেজটার নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজও বলতে পারো, রিভার্স ব্রেকডাউন বলাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে আমি এতদূর পর্যন্তই পড়ালাম, নেক্সট ডেতে আমি নেক্সট পার্টটা পড়াবো। ঠিক আছে, স্যার বলো। স্যার তাহলে পিআইভি জিনিসটা কি? পিআইভি জিনিসটাও, হ্যাঁ, পিক ইনভার্স ভোল্টেজ, এটাকে ওই নামেও ডাকা হয়, সেম জিনিস। ঠিক আছে, পিক ইনভার্স ভোল্টেজ মানে এটাও সেই সেমই জিনিস, যে কতটা ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ একটা ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাইড হচ্ছে। ঠিক আছে, এই পিআইভি টার্মটাও এখানে ইউজ করা হয়, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ অথবা পিআইভি সেম জিনিস। ঠিক আছে।